সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। দ্য উইক কভার স্টোরি, তারেক রহমান নিয়তির সন্তান। ব্রিটিশ সাপ্তাহিকী দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কভার স্টোরি করেছে, যার শিরোনাম ডেস্টিনিজ চাইল্ড বা নিয়তির সন্তান। ম্যাগাজিনটির নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আজহার লেখা ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। এতে বলা হয়, ৫৭ বছর বয়সী তারেক তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে। এতে বলা হয়, তারেক রহমান সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। মুক্তিযোদ্ধা ও জেনারেল জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হওয়ার পর খালেদা জিয়া দলের হাল ধরেন। খালেদা জিয়া ও শেখ হাসিনা ১৯৯০ সালের গণ অভ্যর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটায়। এতে বলা হয়, ৫৭ বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন। আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমান ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। ঢাকায় নামার পর তার জীবনে পুণ্যচক্র সম্পূর্ণ হবে। খালেদা জিয়া আশা করছেন, তারেকই আসন্ন নির্বাচনে দলের মুখ্য হিসেবে আবির্ভূত হবেন। তারেক রহমান এরই মধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা করেছেন বলেন তার উপদেষ্টা মাহাদি আমিন। চাকরি, জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষক, শ্রমিক বা শ্রমজীবী যেই হোক না কেন, আমরা তাদের সমান সুযোগ, ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দিতে চাই, বলেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেকের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, তিনি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিল যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না। এটি ছিল তার রাজনৈতিক অধিকারের লঙ্ঘন। ১৬ বছর নির্বাসনকালে তারেক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন। তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন। তবু তিনি বিএনপিতে প্রভাবশালী থেকে যান এবং দলকে ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, বলেন আসিফ আলী। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৬ সালে পুনর্নির্বাচিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার মায়ের কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারেক বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন, কারণ তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বলেন আলী। তারেক 1988 সালে রাজনীতিতে ঢোকেন। তিনি 1991 সালের নির্বাচনী প্রচারে অংশ নেন, কিন্তু পরে খুব একটা সক্রিয় ছিলেন না, যদিও বিএনপি সরকার গঠন করে। তিনি 2001 সালের নির্বাচনী প্রচারে পুনরায় সক্রিয় হন এবং বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। এই সময় তিনি দলের উল্লেখযোগ্য প্রভাব অর্জন করেন। 2007 সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তারেক তার মায়ের সঙ্গে বন্দী হন। 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। তারেক 2008 সালের নির্বাচন পূর্বে মুক্তি পান এবং চিকিৎসার জন্য প্যারোলে লন্ডনে যাওয়ার অনুমতি পান। সাময়িকীটিতে দাবি করা হয়, বাংলাদেশে পরিবর্তন তারেকের জন্য একটি সুযোগ, যাতে তিনি তার পূর্বসূরীদের ধারা ভেঙে নিজস্ব একটি উত্তরাধিকার তৈরি করতে পারেন। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।